বনানীতে ছাত্রী ধর্ষণ মামলার আসামি গ্রেফতারে গাফিলতির অভিযোগ মানবাধিকার কমিশন চেয়ারম্যানের। ঝিনাইদহে জঙ্গি আস্তানায় ফের শুরু হয়েছে অভিযান, দেশে আর কোনো জঙ্গি ঢুকতে দেওয়া হবে না স্বরাষ্ট্রমন্ত্রী। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে অবিচল বর্তমান প্রধানমন্ত্রী। এবং ত্রিদেশীয় সিরিজে আজ মাঠে নামছে বাংলাদেশ নিউজিল্যান্ড, নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছে মাশরাফি। স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বনানীতে দুই তরুণী ধর্ষণের মামলা নিতে দেরি এবং আসামি গ্রেফতারে গাফিলতি হয়েছে বলে মন্তব্য করেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। ধর্ষণের ঘটনা তদন্ত করতে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। কমিটিকে আগামী 15 দিনের মধ্যে প্রতিবেদন দিতেও বলা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মৌ খন্দকার। সম্প্রতি বনানীর একটি হোটেলে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গত শনিবার মামলা হয়। এর আগে মামলা নিতে পুলিশ গড়িমসি করছিল বলে অভিযোগ রয়েছে। নিউজ 24-কে দেয়া একান্ত সাক্ষাৎকারে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেন, এই ঘটনায় পুলিশের গাফিলতির কারণেই আসামিদের গ্রেফতার করতে সময় লেগেছে। প্রাথমিকভাবে তো পুলিশের গাফিলতি তো পরিষ্কার করে বলা আছে, কারণ পুলিশ তো দায়িত্ব সঠিকভাবে পালন করেনি এবং পুলিশ যে তার দায়িত্ব সঠিকভাবে পালন করেনি সেইটাও একটা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তাদেরকে আরও অনেক বেশি তৎপর হতে হবে। এই অসৎ কর্মচারীদের জন্য একটা বাহিনী, রাষ্ট্রীয় বাহিনী, এবং শুধু পুলিশের না, পুলিশের কারণে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। বনানীতে ছাত্রী ধর্ষণের ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি করেছে জাতীয় মানবাধিকার কমিশন। কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্যরা হলেন নুরুন নাহার ওসমানী, এনামুল হক চৌধুরী, শরীফ উদ্দিন ও এম রবিউল ইসলাম। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান জানান, ঘটনার গুরুত্ব বিবেচনা করে কমিশন স্বপ্রণোদিত হয়ে তদন্তের উদ্যোগ নিয়েছে। আমরা প্রথমে 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছিলাম, যেদিন ঘটনাটা দেখেছি, কিন্তু মামলাটা দ্রুত, যেহেতু মামলাটা খুবই সেন্সিটিভ, আমরা গুরুত্ব অনুধাবন করে আমরা এটাকে আরও 2 জন, আমাদের কমিশনের আরও 2 জন সদস্যের সাথে যুক্ত করেছি। এখন এটা 7 সদস্য কমিটি হয়েছে। তিনি জানান, এই ঘটনার শিকার 2 ছাত্রীর সঙ্গে কথা বলার পর সোমবার 5 সদস্যের কমিটি গঠন করা হয়। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। এদিকে বনানীতে দুই ছাত্রী ধর্ষণ মামলায় আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদের গাড়ি চালক বিল্লাল ও দেহরক্ষী রহমতকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে দিয়েছে আদালত। মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা, ঢাকা মহানগর পুলিশের নারী সহায়তা ও তদন্ত বিভাগের পরিদর্শক ইসমত আরা অ্যানি তাদের ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে 10 দিনের হেফাজতে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে মহানগর হাকিম বিল্লাল হোসেনকে 4 দিনের ও রহমত আলীকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে দুই ছাত্রী ধর্ষণের ঘটনায় বনানীর রেইনট্রি হোটেলের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন হোটেলের ব্যবস্থাপনা পরিচালক HM আদনান হারুন। প্রশ্ন তোলা হয়েছে শুল্ক গোয়েন্দাদের অভিযান নিয়েও। শুল্ক গোয়েন্দা সংস্থা কর্তৃক আমাদের হোটেল থেকে কয়েক বোতল মদ উদ্ধার করেছে মর্মে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। আশ্চর্য ব্যাপার হচ্ছে, 13ই মে শনিবার যেখানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তারা হোটেলের প্রতিটি রুম তল্লাশি চালিয়ে কোনো কিছুই উদ্ধার করতে পারেনি, যা তারা পরবর্তীতে হোটেলের সামনে অবস্থানরত বাঙালি সাংবাদিকদেরও জানিয়েছেন। গাজীপুরের বাবা ও মেয়ের আত্মহত্যির ঘটনায় 19 দিনেও মাত্র একজন ছাড়া কোনো আসামি গ্রেফতার হয়নি। তাই কান্নাও থামেনি স্বামী সন্তানহারা হালিমার। আগের মতো তেমন কেউ খোঁজ খবরও নিচ্ছেন না তার। এদিকে মামলার তদন্তকারী কর্তৃপক্ষ বরাবরের মতো বলছে, আসামিদের অবস্থান চিহ্নিত, গ্রেফতার হবে শিগগিরই। শেখ জালালের ক্যামেরায় আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে বিস্তারিত। সঙ্গে ছিলেন শেখ শফিউদ্দিন জিন্নাহ। জল জঙ্গল অরণ্য ঘেরা গাজীপুরের শ্রীপুরের নিভৃত এই গ্রামটি মানবতার ইতিহাসের কলঙ্কিত এক অধ্যায়ের সাক্ষী। তার নির্মমতা স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছেন হালিমা বেগম নামের অসহায় এই মানুষটি। সন্তানহীন পৃথিবীতে ধর্ষিতা মেয়ের বিচার চেয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ানোর স্মৃতি আজও প্রতি মুহূর্তে আহত করছে তাকে।
তাই মেঘ মেদুর বৃষ্টির জ্যৈষ্ঠে তার চোখও নোনা বৃষ্টি ভেজা। আবার কখনো ভাঙা ঘরের জানালায় বসে আঙিনায় কবরের দিকে তাকিয়ে হালিমা বেগম, তখনও তার চোখ ভেজা, ভীষণ ভেজা। ঘর সংসারও ছিকেই উঠেছে, স্বামী সন্তানের স্মৃতিচিহ্নও দিন দিন মলিন হচ্ছে, কারণ তিনি নিঃসঙ্গ, তিনি ক্ষুব্ধ। 10 জন মামলা দিচ্ছে। 10 জন মামলা দিয়েছেন, ধরা পড়ছে কয়জন? লেম্বারের এসেছে, লেম্বারের হয়েছে, আর হেটানে পালান না, পারতেছে না। 18 দিন ধরে পলায় আছে। হ্যাঁ, কোন জায়গায় যে পালান না বাবা, না আমি বেদি মানুষ, বাচ্চা বাড়িতে নেই, জানারা আছেন। আমি যে বেদি মানুষ, আমি কই জানি, খবর লিয়ে আনছি, তারা তো দেখতে আসতে গেলে করতে আসতে হয় না। নিয়ম করে পুলিশি পাহারায় তার দিন কাটে, আগের মতো তেমন খোঁজ খবরও নেন না কেউ। কথা দেয়া দু একজন সাহায্য পাঠান মাঝে মাঝে। যাদের কাছে বিচার চেয়ে মামলা করেছিলেন হালিমা, তাদের কাজ কত দূর সে খবর নিতে শ্রীপুর থানায় নিউজ 24। সেখানে মিলল না খুব একটা আশার খবর। ওই মামলায় আসামি কজন ছিল? গ্রেপ্তার হয়েছে কেউ? না, ওয়ারেন্ট আসলে করতে হবে। ইনভেস্টিগেশনের কি অবস্থা, জানা যাবে কোনো কিছু? ইনভেস্টিগেশন করে তো নিয়ে দিয়ে দিছে অলরেডি, ওই প্রতিবেদন দিয়ে দিয়েছে কোর্টে অনেকে। তবে প্রধান আসামি ফারুক আর বাকিদের ধরায় কতদূর এগিয়েছে রেলওয়ে পুলিশ, সেই খবর মিলল কমলাপুরে। বাকি আসামিগুলা অবশ্যই মানে শ্রীপুর থানা এলাকা এবং গাজীপুর জেলার ভিতরে নাই, তারা বাহিরের জেলাগুলোতে অবস্থান করতেছে। আমরা তাদের মোবাইল নাম্বার এবং আনুষঙ্গিক আত্মীয় স্বজনের ঠিকানা সংগ্রহ করার চেষ্টা করতেছি। ইন্টেলিজেন্সের বিভিন্ন, বিশেষ করে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমেও আমরা আপনার কাজ করছি। আশা করি আমরা যে কোনো মুহূর্তে বাকি আসামিদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব। কিন্তু বাস্তবতা হলো 3 সপ্তাহে আশ্বাসের বাইরে কিছুই পাননি হালিমা বেগমরা। তাই বৃষ্টি ভেজা কবরের মাটি, তার চোখের জল আর প্রার্থনায় আরও ভিজে উঠছে দিনকে দিন। বাংলাদেশে যখন কোনো বড় ঘটনা ঘটে, তখন আমরা সংবাদকর্মীরা তার পিছু ছুটতে শুরু করি। তখন নানা পক্ষ থেকে নানা আশ্বাস আসে অনেক সমাধান সূত্র। কিন্তু কদিন পরে যখন গণমাধ্যম কর্মী এবং তার ক্যামেরার চোখগুলো সেখান থেকে চোখ সরিয়ে ফেলে, তখন সমস্যাগুলো কেমন জানি উন্নতিহীন অবনতির পথে হাঁটতে শুরু করে। যার সবচেয়ে বড় উদাহরণ এই গাজীপুরের শ্রীপুরের বাবা এবং মেয়ের আত্মাহুতির ঘটনাটি। এই বাস্তবতায় প্রশ্ন ওঠে, এভাবে বিচারের বাণী আর কতদিন নীরবে নিভৃতে কাঁদবে? আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, শ্রীপুর, গাজীপুর। জঙ্গি আস্তানা সন্দেহে ঝিনাইদহের 3টি বাড়িতে সকালে আবারও শুরু হয়েছে র্যাবের অভিযান। এর আগে মঙ্গলবার সকাল থেকে মোট 5টি বাড়িতে অভিযান চালানো হয়। বেলা 11টায় অভিযানে যোগ দেয় র্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল। বাড়িগুলোর অবস্থান জেলার সদর উপজেলার চুয়াডাঙ্গা গ্রামে। এর মধ্যে 2টি বাড়িতে দুপুরে অভিযান শেষ করে আইন শৃঙ্খলা বাহিনী। বাড়ি 2টি থেকে 20টি ডিনামাইট, 4টি শক্তিশালী বোমা উদ্ধার করা হয়। জঙ্গি সন্দেহে আটক করা হয় 2 জনকে। তবে বাকি 3টি বাড়িতে অভিযান অব্যাহত রাখে র্যাব। পরে বাড়িগুলো থেকে মোট 186টি বোমা তৈরির সার্কিট, 2টি সুইসাইডাল ভেস্ট উদ্ধার করা হয়। গতকালকে রাতে আমাদের ঢাকা থেকে আমাদের কমান্ড ইউনিট প্লাস বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা আমাদের ঝিনাইদহে পৌঁছেছেন। তারা অলরেডি এলাকার ভিতরে তাদের কার্যক্রম শুরু করেছেন। আশা করি আমরা অপারেশনটা দ্রুত একটা সুষ্ঠু সমাধানের দিকে বা শেষের দিকে আমরা আজকের ভিতর নিয়ে যেতে পারবো। এ ব্যাপারে বিস্তারিত জানব প্রতিনিধি শেখ রুহুল আমিনের কাছ থেকে। রুহুল আমিন, জঙ্গি আস্তানায় যেহেতু অভিযান শুরু হয়ে গেছে, তো সেখানকার বর্তমান অবস্থা কি? আদৌ সেখানে এখন কি ধরনের তৎপরতা চলছে? আপনাকে ধন্যবাদ। ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি চুয়াডাঙ্গা গ্রামের জঙ্গি আস্তানাগুলিতে দ্বিতীয় দিনের মতো আজ সকাল 8:45 অভিযান শুরু করা হয়েছে। সকালে ঝিনাইদহ ক্যাম্প কমান্ডার মেজর মনির আহমেদ প্রেস ব্রিফিং এর মাধ্যমে গণমাধ্যম কর্মীদেরকে জানিয়েছেন। তিনি জানান যে এই অভিযানে অংশ নিয়েছেন র্যাবের মিডিয়া উইং এর প্রধান কমান্ডার মুফতি মাহমুদ খান, পরিচালক অপারেশন লেফটেন্যান্ট কর্নেল মাহমুদ ও র্যাব 6 এর অধিনায়ক খন্দকার রফিকুল ইসলাম, র্যাবের কমান্ডো দল ও বোমা বিশেষজ্ঞ দল। তবে এই অভিযান কখন শেষ হবে তা জানা যায়নি। এখন যা বোঝা যাচ্ছে, পুরো গ্রামটিতে তল্লাশি চালানো হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।
রুহুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ঝিনাইদহের যেই 3টি বাড়িতে এখন র্যাবের অভিযান চলছে, সেখানে র্যাবের মিডিয়া উইং এর সদস্য সহ আইন শৃঙ্খলা বাহিনীর অনেকেই উপস্থিত রয়েছেন এবং সেখানে অভিযান অব্যাহত রয়েছে। এদিকে সিরিয়া কিংবা বাগদাদ থেকে কোনো জঙ্গি যেন দেশে প্রবেশ করতে না পারে সেজন্য পুলিশের সব বিভাগকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট এবং যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের 2 পরিচালকের সাথে সাক্ষাৎ শেষে এই তথ্য জানান তিনি। বাগদাদ ফল করছে, এখানে যার যার এলাকার লোক তো এখন ফিরে আসবে। তা আমরা বলছি আমাদের দেশের থেকে লোক আমাদের জানা মতো যায়নি, তোমাদের কাছে যদি লিস্ট থাকে আমাদের কাছে প্রোভাইড করো, আমরা তাদেরকে দেখব। আর আমাদের যেগুলি আমাদের কয়েকজন যে মিসিং ছিল আমরা যেটা জানিয়েছিলাম, সেই মিসিংগুলোকে অনেকগুলি আমরা আইডেন্টিফাই করছি, অনেকগুলি আমাদের কাছে ফেরত আসছে। যেগুলি আসে নাই সেগুলোর জন্য আমাদের ইমিগ্রেশন, আমাদের যে চেক পয়েন্টগুলো আমরা অ্যালার্ট রেখেছি, যদি আমাদের কাছে যখনই আসে আমরা তাদেরকে অ্যারেস্ট করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। 1981 সালের আজকের দিনে জিয়াউর রহমানের সামরিক শাসনের মধ্যে দেশে ফেরেন বঙ্গবন্ধু কন্যা। আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব নিয়ে দেশে ফেরা বঙ্গবন্ধু কন্যাকে পাড়ি দিতে হয় অনেক চড়াই উতরাই। স্বৈর আর সামরিক শাসনের বিরুদ্ধে অবিরত লড়াই, প্রাণনাশের প্রচেষ্টা সবকিছুকেই উপেক্ষা করে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে অবিচল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত জানাচ্ছেন শাহ আলী জয়। সম্ভাবনার নতুন সূর্য তখন বাংলার আকাশে। নতুন স্বাধীনতা পাওয়া বাংলা নামের এই দেশটি তখন কেবল উঠে দাঁড়াতে শুরু করেছে দৃঢ় হাতে, যার হাল ধরে আছেন পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এমন এক বাংলাদেশকে রেখেই প্রবাসে গিয়েছিলেন তিনি। যখন ফিরে এলেন তার আগেই রচিত হয় বাঙালির ইতিহাসের কৃষ্ণতম দিনের 1975 সালের 15ই আগস্ট হত্যা করা হয় জাতির জনককে। এক রাতে তিনি হারান পরিবারের সবাইকে। তারও 6 বছর পর ইতিহাসের ঘোর এক অন্ধকারে শেখ হাসিনা ফেরেন বাংলাদেশে। 1981 17ই মে বিমানবন্দরে 15 লাখ মানুষের হৃদয় ছোঁয়া ভালোবাসার জবাবে তিনি বলেন, বাংলাদেশের মানুষের পাশে থেকে মুক্তি সংগ্রামে অংশ নেওয়ার জন্যই দেশে ফিরে এসেছেন তিনি। বঙ্গবন্ধুর হত্যার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের শক্তির উপরে যে আঘাত এবং এই দেশে গণতন্ত্রের উপরে যে আঘাত, মানুষের মনে যে হতাশা ছিল, মানুষ মনে করেছে হয়তো শেখ হাসিনার আগমনের মধ্য দিয়ে আমরা মুক্তি পাব, এবং সেই আশা বুক বেঁধেই তারা সেই অবস্থায় সেদিন উপস্থিত হয়েছিল। আচম্বিতে হঠাৎ করে রাজনীতিতে তিনি আসেননি, সেই জন্য তার অতীত অভিজ্ঞতা এবং বর্তমান অভিজ্ঞতা মিথস্ক্রিয়ায় তিনি যে মানের নেতৃত্বে নিজেকে উন্নীত করেছেন সেটি সম্ভব হয়েছিল ওই 17ই মে ফিরে আসে। প্রতিকূল এক সময়ে শেখ হাসিনা কাঁধে তুলে নেন দলের দায়িত্ব। প্রবাসে থাকা অবস্থাতেই 81 ফেব্রুয়ারিতে দলের জাতীয় কাউন্সিলে তাকে দেয়া হয় সভাপতির পদ। আওয়ামী লীগের সিদ্ধান্ত তাকে সভাপতি করা এবং তার আশার পরিপ্রেক্ষিতে মানুষের যে বাদ ভাগা জোয়ার এসেছিল এবং যে আশা আকাঙ্ক্ষা ছিল সেটা যে সঠিক ছিল সেটা আজকে তার কর্মকাণ্ডের মধ্যে দিয়ে বাস্তবায়িত হওয়ার মধ্যে দিয়ে সেটা প্রমাণিত হয়েছে। শেখ হাসিনা না ফিরলে আওয়ামী লীগ 3 ভাগে ভাগ হয়ে যেত। আওয়ামী লীগের শক্তি বলতে কিছুই থাকতো না। গণতান্ত্রিক প্রক্রিয়ার সূচনা করার ক্ষেত্রে শেখ হাসিনার নেতৃস্থানীয় ভূমিকা আমরা লক্ষ্য করেছি। তবে দেশে ফিরে চলার পথ কখনোই মসৃণ ছিল না। স্বৈরশাসনের বিরুদ্ধে যেমন লড়াই করতে হয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠায়, তেমনি তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে 19 বার। আর এসবের পরোয়া না করেই দল এবং দেশের নেতৃত্বে অটল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। সাবেক পররাষ্ট্র সচিব ও রাষ্ট্রদূত ফারুক আহমেদ চৌধুরী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার বয়স ছিল 84 বছর। বুধবার ভোর 4:30টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি হৃদরোগ, কিডনি জনিত ছাড়াও বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। ধানমন্ডি 7 নম্বর মসজিদে বাদ আসর জানাজা অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফারুক আহমেদ চৌধুরী পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি জীবন শুরু করেন 1956 সালে। 1984 থেকে 86 সাল পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্র সচিব হিসেবে ফারুক চৌধুরী নিয়োজিত ছিলেন। পরে সরকার তাকে দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার করে পাঠায় এবং 1992 সালে অবসরের আগ পর্যন্ত তিনি সেখানে দায়িত্ব পালন করেন। এবারে তৃণমূলের সমস্যা আর সম্ভাবনা নিয়ে আমাদের নিয়মিত আয়োজন বাংলাদেশ লাইভ। বাগেরহাটের মোংলা বন্দরকে ঘিরে এখন নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। এরই ধারাবাহিকতায় আধুনিকতার ছোঁয়া লেগেছে মোংলা পৌরসভায়। বিশেষ করে গত 3 বছরে চোখে পড়ার মতো উন্নয়ন হয়েছে সেখানে। বাংলাদেশ লাইভে তাই এবারের লোকেশন মোংলা মেরিন ড্রাইভ এলাকা। সেখানে আছেন সহকর্মী প্লাবন রহমান। প্লাবন, মোংলা পৌরসভায় কি উন্নয়ন আপনার চোখে পড়েছে, আর এই উন্নয়নে পৌরবাসী কতটুকু সন্তুষ্ট? আফরিন, আমরা আসলে বিভিন্ন পৌরসভায় ঘুরেছি। বিভিন্ন পৌরসভা বাংলাদেশের যেমনটা আমরা দেখেছি যে খুব বেশি নাজুক অবস্থায় চলছে। অনেক ক্ষেত্রেই পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের বেতন দিতেই কিন্তু হিমশিম খাচ্ছে পৌরসভা। সেই অর্থে কিন্তু একটা ব্যতিক্রম পৌরসভায় আমরা এখন রয়েছি, মোংলা পৌরসভা। আমরা এখন দাঁড়িয়ে আছি মোংলা যে নদী রয়েছে, সে নদী সংশ্লিষ্ট মেরিন ড্রাইভ নির্মাণ করেছে পৌরসভা নিজস্ব অর্থায়নে। বিভিন্ন প্রকল্প থেকে অর্থ নিয়ে এসে কিন্তু এই উন্নয়ন কাজগুলো এখানে হচ্ছে এবং আমরা এখানকার যারা পৌরবাসী রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেমনটা বলছেন যে গত 20, 30, 40 বছরে যে উন্নয়ন হয়নি, সেই উন্নয়ন কিন্তু গত 3 বছরে হয়েছে। বর্তমান যিনি মেয়র রয়েছেন মোহাম্মদ জুলফিকার আলী, তার সক্ষমতা নিয়েও সন্তুষ্ট এখানকার যারা পৌরবাসী রয়েছেন। একটু জানিয়ে রেখে যে পৌরসভা থেকে কিন্তু অনেক সুযোগ সুবিধা পাওয়ার কথা পৌরবাসীদের। বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেনেজ ব্যবস্থাপনা, পানি সরবরাহ, সেই সঙ্গে একটি সুন্দর পরিবেশ দেয়ার প্রতিশ্রুতি কিন্তু সব মেয়রই দিয়ে থাকেন, কিন্তু দেখা যায় যে নির্বাচনের পরে সেই প্রতিশ্রুতি তো ভুলে জানি, উন্নয়নের ন্যূনতম ছোঁয়াটুকু লাগে না। তো আমরা এই মোংলা পৌরসভায় যেমনটা দেখেছি যে এই সব সুযোগ সুবিধা কিন্তু রয়েছে। এরকম প্রতিকূল আবহাওয়া পরিবেশের মধ্যে বসবাস সত্ত্বেও এখানে কিন্তু ন্যূনতম পানিও কিন্তু ওঠে না এই পৌরসভায়। সেই উন্নয়ন যিনি করেছেন সেই পৌর মেয়র কিন্তু আমার সঙ্গে রয়েছেন। তার সঙ্গে একটু কথা বলবো কীভাবে এই বাংলাদেশে এরকম একটি পৌরসভা এতটা উন্নয়নের ছোঁয়া লেগেছে। মোহাম্মদ জুলফিকার আলী আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলতে চাই। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। একটু জানতে চাই যে কি উন্নয়ন করেছেন আপনি আর কিভাবে সম্ভব হলো আসলে? ধন্যবাদ নিউজ 24-কে। আমি মোংলা পৌরসভায় যখন ক্ষমতা নেই তখন এই পৌরসভায় 2,09,00,000 টাকা দেনা ছিল। এখানে 3 ফুট পানির নিচে ছিল এবং এখানে কোনো সেবা বলতে গেলে কিছুই ছিল না। কর্মচারীদের বেতন ভাতা 11 মাসের বকেয়া ছিল, বিদ্যুৎ বিল বকেয়া ছিল, সব ধরনের একটা দুর্গস্ত অবস্থায় পৌরসভা ছিল। সেই পৌরসভা আমি একটু জানতে চাই যে মানে কিভাবে আপনি অর্থের সংস্থান করেছেন আর উন্নয়ন কাজই এতটা কিভাবে হলো আসলে? সেই পৌরসভাকে যখন আমি আসছি, এসে প্রত্যেকটা জায়গায় আমি নক করছি এবং বিভিন্ন জায়গায় আমি এইখানে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কারণ এই দক্ষিণ অঞ্চলের উন্নয়নের জন্য সে সহযোগিতা করছে। আমি যখন চিঠিপত্র দিচ্ছি তার উত্তর দিচ্ছে এবং প্রত্যেকটা প্রকল্পের জন্য সে বিভিন্ন জায়গায় চিঠিপত্র দিচ্ছে। সেই হিসাবে এলজিডি এবং লোকাল গভর্নমেন্টের সাথে আমি যোগাযোগ করি এবং সেই লোকাল গভর্নমেন্টের সবাই আমাকে সহযোগিতাগুলো পেয়েছেন। কি সেবা পাচ্ছে আপনার পৌরবাসী? আমি এখানে সিআরডিবি প্রকল্প থেকে প্রায় 70 কোটি টাকা আমি পাইছি। এখানে আমাদের জনস্বাস্থ্য থেকে আমি প্রায় 20 কোটি টাকা পাইছি এবং সেবা পাচ্ছেন। এখানে আমি সেবা দিচ্ছি। আমি সবচাইতে পানির এখানে সমস্যা ছিল, খাওয়ার পানি, সেই পানি আমি ঘরে ঘরে পৌঁছায় দিতে পারছি। এখানে আগে জলাবদ্ধতা ছিল, সেই জলাবদ্ধতা আমি দূর করতে পারছি। এখানে ময়লা আবর্জনা ছিল, সেটা আমি দূর করতে পারছি। আমি জনগণকে আমি আমার পৌরসভামুখী করতে পারছি। আমি এখানে যেটা ট্যাক্স দিত না জনগণ, সেই ট্যাক্স এখন জুন মাসের ভিতরে মানে রিবিট নেওয়ার সাথে সাথে, বিলটা পাওয়ার সাথে সাথে রিবিট নিয়ে এসে তারা 80% লোক দিয়ে দেয়। পানির বিল আমাদের 80% দিয়ে দেয়। জানতে চাই যে পৌরসভা নিজস্ব আয় কত? আমরা দেখি যে বিভিন্ন
পৌরসভায় মানে বেতন দিতে হিমশিম খাচ্ছে, পৌরসভা তো নিজস্ব আয় থেকে বেতন দিতে হয়, এখানে আপনার নিজস্ব আয় কেমন? 2010 সালে এখানে ছিল নিজস্ব আয়, ট্যাক্স ছিল 30 থেকে 70 লাখ টাকা টোটাল ইনকাম ছিল। আর সেইখান থেকে আমি আজ 6 কোটি প্রায় 30-40 লক্ষ টাকা আমি ইনকাম করতেছি আমি এই পৌরসভার থেকে বর্তমানে। সামনের দিনে পরিকল্পনা কি? আমরা তো এই যে একটা মেরিন ড্রাইভে দাঁড়িয়ে আছি, পাশেই মংলা নদী, হ্যাঁ, পরিকল্পনা কি আছে আপনার সামনে? আমার এখানে একটা মডেল পৌরসভা গড়ার অঙ্গীকার ছিল, আমি সেই মডেল পৌরসভা করতে পারছি। এখন আমি একটা আরবানের প্ল্যানিং থেকে আমি একটা ডিজাইন করাচ্ছি, সুন্দর একটা আরবান এবং গ্রিন পৌরসভা আমি একটা করতে চাচ্ছি। এখানে একটা পর্যটন শহর হিসাবে আমি করতে চাচ্ছি, যেন এখানে সুন্দরবন, এখানে হলে দারগুড়ায়, এখান থেকে সুন্দরবন যেন সাথে সাথে দেখতে পারে, এইভাবে পর্যটন নগর হিসাবে করতে পারি। এখানে পোর্ট আছে, ইপিজেড আছে, অর্থনৈতিক জোন আছে, এখানে মিল কারখানা আছে, তারপরেও আমাদের এটা কিন্তু প্রধান থাকবে, টার্গেট থাকবে আমাদের পর্যটন নগর। সেই পর্যটক এখন কেমন আসে এখানে? এখানে আমরা যখন শীতকাল মৌসুম হয় তখন প্রায় 50 থেকে 70-80 হাজার লোক শুক্র শনিবার এবং 35টা লঞ্চ খুলনা থেকে পর্যটক নিয়ে তারা 3 দিনের সফরে সুন্দরবন যায়। সেই লঞ্চগুলো আমি মোংলাতে এখান থেকে আনতে চাই, কারণ মোংলার খুলনার দূরত্ব প্রায় 3.5 ঘন্টা পথ, তারা বসে থাকতে হয় বা তারা অন্ধকারে থাকতে হয়, সেইখান থেকে মোংলা আসার পরে সুন্দরবন দেখে। তাই আমি চিন্তা করছি যে আমাদের এই সুন্দরবনটাকে আমরা পর্যটন নগর হিসাবে যদি করি, তাহলে এইখানে পর্যটন নগর আসবে, বিদেশিরা আসে এবং দেশ বিদেশিরাও আমাদের এখানে প্রতিবার ঘুরতে আসে এবং শুক্র শনিবার এখনকারও দেখবেন আপনি প্রায় 400-500 লোক সবসময় আসে। শেষ প্রশ্ন, যে পৌরসভা কিভাবে নিজস্ব অর্থায়নে চলতে পারে অন্যান্য পৌরসভার এই অবস্থা? পৌরসভার সবসময় চিন্তা করতে হবে যে নিজস্ব আয় বৃদ্ধি করতে হবে। এখানে যে কোনো জায়গায় একটা জিনিস করলে এখান থেকে কিছু ইনকাম হয়, সেই ইনকাম জোনকে লক্ষ্য করে ইনকাম জোনকে লক্ষ্য করে কাজ করতে হবে। প্রত্যেকটা কাজ জায়গাতে যদি আমি ইনকাম জোন করতে পারি, একটা ঘাট করব, সেখানে কয়টা দোকান করলে আমি ওইখান থেকে ইনকাম করতে পারবো। একটা ট্রাক টার্মিনাল করব, তার বাউন্ডারির পাশ থেকে যদি দোকান করতে পারি, এটা ইনকাম করতে পারবো। এখানে প্রত্যেকটা জায়গায় যদি ইনকামের সোর্স থাকে, তাহলে সেই পৌরসভা নিজের পায়ে দাঁড়াতে পারবে। আমি তার প্রমাণ এই মোংলাপুর পৌরসভা। এখন আমাদের এখানে ক্যামেরা আছে, ডিজিটাল সাউন্ড সিস্টেম আছে, এখানে মৃত্যু এবং পানির বিল যদি কিছু হারায় যায়, এখান থেকে 56টা মাইক আছে 8টা ওয়ার্ডে, সেইখান থেকে ঘোষণা দেওয়ার সাথে সাথে জনগণ এখানে পানির বিল দিতে আসে, ট্যাক্স দিতে আসে, মৃত্যুর সংবাদ দিতে আসে। ধন্যবাদ নিউজ 20কে, ধন্যবাদ অনেক ধন্যবাদ। শুনছিলেন আফরিন যে তিনি কিন্তু আসলে অনেক কাজই করছেন এবং সামনের দিনে অনেক কাজ তিনি করতে চান। একটি পরিকল্পিত পর্যটন শহর হিসেবে, পরিকল্পিত পর্যটন পৌরসভা হিসেবে তিনি এটিকে করতে চান। আরও অনেক সামনে প্রকল্প রয়েছে এবং জানাতে চাই যে শুধুমাত্র বাংলাদেশের মধ্যেই নয়, বিদেশের বিভিন্ন যে লোকাল গভর্নমেন্টের যে পৌরসভা আছে বা ছোট ছোট যে সেক্টরগুলো আছে, সেখানেও কিন্তু উল্লেখযোগ্য একটি নাম হয়ে রয়েছে এখন এই মংলা পৌরসভা, উদাহরণ হিসেবে রয়েছে। তো আমরা চাই সামনের দিনেও তিনি এই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করবেন এবং বাংলাদেশের অন্যান্য পৌরসভাও এই পৌরসভা থেকে শিক্ষা নিয়ে কাজ করবেন। তো এই ছিল আফরিন আমার কাছ থেকে এই বাংলাদেশ লাইভে মংলা পৌরসভা থেকে সবশেষ খবর। প্লাবন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, উন্নয়নমুখী মোংলা পৌরসভাবাসীকে অভিনন্দন, এবং এমন উন্নয়নের মুখ নিশ্চয়ই বাংলাদেশের প্রতিটি পৌরসভাবাসী দেখতে চায়। নিউজ 24 সংবাদের সময় হলো ছোট্ট একটি বিরতির। ফিরছে একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গণভবনে এখন বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। যেখানে ছিল তাদের খুঁজে খুঁজে নির্মমভাবে হত্যা করা, আওয়ামী লীগের নেতা কর্মীকে গ্রেপ্তার, তাদের উপরে অকথ্য অত্যাচার, নির্যাতন, এই ঘটনাগুলি বছরের পর থেকে বছর পর বছরই ঘটে চলছিল। আসলে যখন এই ঘটনাটা আমরা শুনলাম, তখন একদিকে যেমন স্বজন হারাবার বেদনা, আবার অপরদিকে একথাও বারবার মনে হচ্ছিল যে এই দেশটার জন্য তো বাবা সারাটা জীবন কষ্ট করেছেন,
আমরা সন্তান হিসেবে একটানা বোধহয় 2 বছর বাবাকে কাছে পাইনি। যে বয়সে ছেলে মেয়ে স্কুলে যায় বাবার হাত ধরে, আমাদের সেই সৌভাগ্য কখনো হয়নি। যখন থেকে জ্ঞান হয়েছে বাবার সাথে দেখা হলো কোথায়? জেলখানায়, কারাগারে। স্কুল জীবনে, কলেজ জীবনে, ইউনিভার্সিটি জীবনে সবসময় ওই কারাগারে যেই সাক্ষাৎ পেতে হতো। যিনি একটা জাতির জন্য, একটা দেশের জন্য এত ত্যাগ স্বীকার করেছিলেন, নিজের জীবনের দিকে একবারও ফিরে তাকাননি, নিজের আশা আকাঙ্ক্ষা কোনো কিছু ছিল না, সব কিছু বিলীন করে দিয়েছেন এই দেশের মানুষের জন্য, মানুষের স্বার্থে। যে বাংলাদেশের মানুষ তখন কী অবস্থা ছিল, মানুষ দরিদ্রের নিচে, দারিদ্রের নিচে ছিল, তারা দরিদ্র, তাদের একবেলা খাবার পায় না, পরায় জীর্ণ কাপড়, পরার কাপড় নেই, মাথা গোজার ঠাঁই নেই, বাসস্থান নেই, এমনি একটা অবস্থা এই দেশের মানুষ, যা আমার বাবা পিতাকে সবসময় প্রেরণা দিত এবং যার জন্য এই দেশের মানুষের ভাগ্য গড়ার জন্যই তো তিনি সব কিছু ত্যাগ করেছিলেন। এবং এই বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে তিনি স্বাধীনতা এনে দেন। এই স্বাধীনতার জন্য যে ত্যাগ স্বীকার করতে হয়েছে, এমনকি আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী, তারাও কম অত্যাচারিত নির্যাতিত হয়নি। কিন্তু সেই স্বাধীন দেশের মাটিতেই তাকে হত্যা করা হলো, যেটা উনি কোনোদিন বিশ্বাস করতে পারেননি, ভাবতেও পারেননি। অনেকেই তাকে সাবধান করেছিলেন যেরকম একটা ঘটনা ঘটতে, কখনো বিশ্বাস করতেন না, বলতেন না ওরা তো আমার ছেলের মতো, আমাকে কে মারবে। যিনি বাংলাদেশের জনগণকে এতটা ভালোবাসা দিয়েছিলেন, তাদেরই কিছু একটা বিক্ষিপ্ত অংশ তাদের গুলিতেই জীবন দিতে হলো। আমার এখনো মাঝে মাঝে মনে হয় যে আব্বা যখন দেখেছেন যে তাকে গুলি করছে, তারই দেশের লোক, তার হাতে গড়া ওই সেনাবাহিনীর সদস্য, তার হাতে গড়া মানুষ, আমি জানি না তার মনে তখন কি প্রশ্ন জেগেছিল। কিছু জানার উপায় নেই, কারণ ও বাড়িতে তো কেউই বেঁচে ছিল না। ক্ষমতার লোভে, হ্যাঁ, ক্ষমতাসীন যিনি থাকেন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তাকে হত্যা করে, এরকম ঘটনা পৃথিবীতে বহু ঘটে। কিন্তু একটা পরিবারের সকলকে নিচ্ছিন্ন করে দেওয়া, সেই ছোট্ট 10 বছর রাসেলকে পর্যন্ত হত্যা করা, আর শুধু একটা পরিবার তো না, ওই দিন একসাথে 32 নম্বরে যেমন আক্রমণ করেছে আমার মেজো ফুপুর বাসা, সেখানে আক্রমণ করে শেখ ফজলুল হক মনি আর তার অন্তঃসত্ত্বা স্ত্রী আর্যমণিকে হত্যা করেছে। আমার সেজো ফুপুর বাসা, সেখানে আক্রমণ করে সেখানে আমার ফুপা আব্দুর রব সানিয়াবাদ, তার ছেলে প্রায় রাসেলেরই বয়সী ছিল আরিফ, তার মেয়ে 13 বছরের বেবিকে হত্যা করেছে। 4 বছরের নাতি সুকান্ত আবুল হাসান আবদুল্লাহ ছেলে, তাকে হত্যা করেছে। আমার ভ্রাতুষ্পুত্র ছিল শহীদ সানিয়াবাদ, দর্শক, স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গণভবনে প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছিলেন। চলে যাব পরবর্তী সংবাদে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে টিকফা কাউন্সিলের 3য় বৈঠক শুরু হয়েছে। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক শুরু হয়। টিকফা বৈঠকে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শুভাশিস বসু। অপরদিকে আছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি মার্ক লেন্সকট। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট এই বৈঠকে অংশ নিচ্ছেন।
পদ্মা নদী শুকিয়ে যাওয়ায় জীবিকা বদলাতে বাধ্য হয়েছেন নদী পাড়ের অসংখ্য মানুষ। পদ্মার জেলেদের অনেকেই এখন দিনমজুর, কেউ হকার আর কেউ বা মুদি দোকানি। মৃতপ্রায় পদ্মার বিরূপ প্রভাবে বিপর্যস্ত মানুষের জীবন জীবিকা নিয়ে কাজী শাহেদের ধারাবাহিক রিপোর্টের দ্বিতীয় পর্ব আজ। পদ্মায় একসময় মাছ ধরতেন বিষ্ণু হালদার। নদী এখন পানি শূন্য, তাই মাছও নেই। পেশা বদলে তিনি এখন পাপড় বিক্রেতা। বসাক হালদার মাছ ধরা ছেড়ে বেছে নিয়েছেন মুদির দোকান। আমরা আগে মাছের ব্যবসা করতাম, মাছ মারতাম, তো মাছটা এখন মারি না, এখন পাপড়ের ব্যবসা করি। নদীতে মাছ শাক মারতাম, আগে জালটাল ছিল, এখন জালটাল বন্ধ টন্ধ করে দিয়ে আমরা জাতিগত ব্যবসা ছেড়ে দিয়ে এখন আমরা ধরেন পেশাগত ব্যবসা করছি, মাছ পাড়া, পাপড় বেচা। পদ্মায় এখনো যেটুকু পানি আছে তাতে মাছ নেই। আগে 15 থেকে 20 কেজি মাছ পাওয়া যেত, এখন সকাল থেকে রাত পর্যন্ত নদী খুঁড়ে মেলে না 2 কেজির বেশি। চর পড়ে যাচ্ছে নদীতে, এই সিস্টেমে মাছ কম হচ্ছে, তবে নদীটা যদি চর না পড়ে মাছ বেশি হবে। পদ্মাতে পানি নাই, বিধায় মাছও নাই। ধরেন যারা ধরেন হাফ কেজি 1 কেজি করে মাছ মারছে জেলেরা, সবাই এদের সংসার চলে না। বদলে গেছে পদ্মার রূপ। এর ঢেউ আছড়ে পড়েছে তীরবর্তী মানুষের উপর। তাদের জীবনে জেগে বসেছে দারিদ্র। এই মানুষগুলো তাদের পুরাতন পেশা থেকে ফিরে গিয়ে তাদের পুরাতন পেশা থেকে নিজেকে উইথড্র করতেছে এবং এক ধরনের দারিদ্রতার চক্রের মধ্যে পড়তেছে। হাউ ক্যান উই হেল্প দ্য পিপল হু ইজ লিভিং ইন নিয়ার সাইড অফ বাংলাদেশ? হাউ ক্যান আই হেল্প দেম? How can we Nepali people help the people who is facing the challenges in riverside people? নদীর তীরের মানুষের পেশা বদলে চাপ বাড়ছে শহরে। নগরায়নেও পড়ছে নেতিবাচক প্রভাব। নদীগুলোর সাথে যেহেতু এই অঞ্চলের জীবন জীবিকা কিংবা এই অঞ্চলের নগরায়ন থেকে শুরু করে সভ্যতার সমস্ত কিছু জড়িত ছিল, নদীর উপর জীবিকা নিয়ে যে বিষয়গুলো নিয়ে তারা নিজেদের জীবনের সাথে জড়িয়ে গেছিল, সেই জীবনটা যাতে ক্ষতিগ্রস্ত না হয় কিংবা বাধাগ্রস্ত না হয়। পদ্মা হয়তো আর ফিরে পাবে না তার চিরযৌবনা রূপ। পেশা বদলাতে বাধ্য হওয়া মানুষগুলো হয়তো আর স্বপ্ন দেখবে না দারিদ্র্যমুক্ত জীবনের। যদি পদ্মা পাড়ের মানুষের জীবনে স্বপ্ন জাগাতে হয়, সরকারকে নিতে হবে আরও অনেক বলিষ্ঠ পদক্ষেপ। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। আমরা আগেই জানিয়েছি, স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গণভবনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা আবারও চলে যাচ্ছি সেখানে। কোনো আন্তরিকতা নাই এখানে, যেটা বিরাট চক্রান্তর একটা চক্রান্তের করার কারণে সেটাই ছিল তাদের লক্ষ্য। সেটা বোধহয় আমরা সত্যি কথা বলতে গিয়ে কেউ এভাবে বুঝতে পারিনি, কারণ আমরা খুব খোলামেলা মানুষের সাথে মিশতাম। আমাদের বাসা সকলের জন্য অবারিত দ্বার, আর আমার মা তো কখনো সরকারি বাসায় আসেননি। তিনি ওই 32 নম্বর ওই বাড়িতেই থাকতেন, যে আব্বা ওখানেই থাকতেন। এই হত্যাকাণ্ডটাই হচ্ছে বাংলাদেশের ইতিহাসকে সম্পূর্ণ পরিবর্তন করা, বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা, আর সেই স্বাধীনতার যে মূল লক্ষ্য সেখান থেকে বিচ্যুত হওয়া, এটাই ছিল উদ্দেশ্য। যখন আসলো মোস্তাক ক্ষমতায়, 3 মাস থাকতে পারেনি, তাকে বিদায় নিতে হয়। যারা এভাবে বেইমানি করে, মুনাফিকি করে, তারা কিন্তু আসলে থাকতে পারে না। আমরা যদি সেই ব্রিটিশদের যে নিয়ে আসলো বেইমানি করে, দর্শক, স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য শুনছিলাম আমরা। নিউজ 24 সংবাদের সময় হলো আরও একটি বিরতির। ফিরছে একটু পর, সাথেই থাকুন।
বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। আবারও আমাদের নিয়মিত আয়োজন বাংলাদেশ লাইভে চলে যাব। কুমিল্লার খাদির সুনাম রয়েছে। কুমিল্লার খাদির সুনাম রয়েছে দেশ জুড়ে। কি অবস্থা খাদি শিল্পের সাথে জড়িতদের? বাংলাদেশ লাইভে এবারে জানবো খাদি শিল্পের বর্তমান চিত্র। সরাসরি কুমিল্লা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী অন্তরা বিশ্বাস। অন্তরা, খাদি শিল্পের সাথে জড়িতদের বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। এই খাদি শিল্প কুমিল্লার খুবই ঐতিহ্যবাহী একটি ব্যাপার। যারাই কুমিল্লায় আসেন এই খাদির যে কাপড় তারা একটু কিনে নিতে চান। যদিও আসলে এই খাদি কাপড়ের ইতিহাসটা কিন্তু একেবারে অন্যরকম। বলা হয় যে খাদের মধ্যে বসে এই কাপড় বোনা হতো, যে কারণে এই কাপড়ের নাম আসলে খাদি। এবং আপনি নিশ্চয়ই জানেন যে যখন আন্দোলন হয়েছিল, স্বাধিকার আন্দোলন, সেই আন্দোলনের সময় কিন্তু আসলে এই খাদি কাপড় সাধারণ মানুষ পরবে এবং দেশের মানুষ দেশের কাপড় পরবে, বাইরের কাপড় পরবে না, এমন আন্দোলন চলছিল। এবং তখন কিন্তু এই খাদি কাপড়ের খুবই প্রসার ছিল, যে কারণে খাদি আসলে শুধুমাত্র কুমিল্লার নয়, একেবারে পুরো বাংলাদেশেরই একটা অন্যরকম ঐতিহ্য বলে কিন্তু মনে করতে পারেন। এখানে আসলে আগে যেরকম ছিল খুবই স্বাভাবিকভাবে একদম সাধারণ একটা কাপড়, এক রঙা কাপড় বা একটু হয়তো বা কাজ রয়েছে সেরকম থাকতো, কিন্তু এখন কিন্তু খাদির ওপরে ব্লক করা হয়, নানা ধরনের ডিজাইন করা হয়, সেটি আসলে আরও বেশি আকর্ষণীয় করবার আসলে চেষ্টা করা হয়। এবং ঈদ পূজার সময় আসলে খাদি কাপড় কেনার প্রতি মানুষের আগ্রহটা অনেক বেশি বেড়ে যায়। এবং ভারতবর্ষের যে স্বাধিকার আন্দোলন সেটি কিন্তু আসলে এই খাদি কাপড়ের জন্য খুবই আসলে বিখ্যাত। এবং খাদি কাপড় সেই স্বাধিকার আন্দোলনে কিন্তু আসলে একটা অন্যরকম মাত্রা দিয়েছিল। আপনি জানেন যে সেই সময় আসলে গানও আসলে হতো যে মায়ের দেয়া খাদি কাপড়, মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, সেই মোটা কাপড়ই কিন্তু এই খাদি কাপড়। অর্থাৎ তখন বেশ মোটা ছিল কাপড়টি, যদিও এখন কালের আবর্তনে সেই মোটা কাপড় কিন্তু এখন আর মোটা নেই, এখন আসলে অনেকটাই চিকন সুতোর কাজ হয় এবং চিকনভাবে আসলে চিকন সুতো দিয়ে পাতলা ধরনের কাপড়ের উপরে কিন্তু এই খাদির যে ঐতিহ্য সেটি আমরা আসলে এখন আসলে দেখতে পাই। এবং সেই সাথে আপনাকে জানাতে চাই যে এই যে খাদি পণ্য বাঙালি সংস্কৃতির ঐতিহ্য আর চেতনাকে লালন করছে অন্তত 100 বছর ধরে বা তারও কিন্তু একেবারে বেশি সময় ধরে। এবং একেবারে শতবর্ষের ঐতিহ্যের যে খাদি সেটি আসলে আলোচনায় আসে 1921 সালের যে ব্রিটিশ বিরোধী আন্দোলন, সেই সময় কিন্তু তখন কিন্তু মহাত্মা গান্ধী আহ্বান করেছিলেন সমগ্র ভারতবর্ষে অসহযোগ আন্দোলন করবেন। এবং সেই সময় এই খাদি শিল্প একদম খুব ভালো মতো প্রতিষ্ঠা লাভ করে এবং সেই সময় বিদেশি যে পণ্য সেটি একদম পুরোপুরি বর্জন করা হয়। এবং মোটা কাপড়, মোটা ভাতের যে আন্দোলন, সেই মোটা কাপড় হচ্ছে এই খাদি শিল্প এবং এখনও আসলে মানুষের কাছে খুবই বেশি জনপ্রিয়। এবং এই যে শিল্প, এটির মধ্যে যে নান্দনিকতার যে ছোঁয়া লেগেছে, সেই নান্দনিকতার ছোঁয়াটা কিন্তু আসলে অনেকটাই দেখার মতো। আমরা এখানে যারা বিক্রেতা রয়েছেন তাদের সাথে একটু কথা বলতে চাই। অনেকেরই আছে এখানে যে তাদের বাবা আসলে এখানে ব্যবসা করতেন, 50 বছরের ব্যবসা, এখনও তারা ব্যবসা চালিয়ে যাচ্ছেন। আমরা একটা কয়েকজনের সাথে কথা বলতে চাই যে এখানে আসলে এই খাদির যে ব্যবসা সেটি আসলে কেমন চলছে, সেটি আসলে আমরা একটু জানতে চাই যারা ব্যবসায়ী রয়েছেন তাদের কাছ থেকে। আসলে কত বছর ধরে এই দোকানটি আছে? এটা 40 বছরের পর্যন্ত আছে, চলছে। আচ্ছা, এখন এমনি ব্যবসা কেমন হয়? কি কি সমস্যা আছে খাদি কাপড় তৈরি করার বিষয়ে? আমরা কোনো সমস্যা হয় না, আমরা সব মোটামুটি পর্যাপ্ত ভাড়া খাচ্ছি। মানে মানুষ কেমন পছন্দ করে? সবচেয়ে ভালো পছন্দ করে, খদ্দর ভালো পছন্দ করে, খদ্দর সবচেয়ে বিশ্বের মধ্যে পছন্দ তো, এবং কেনা ক্রেতারাও ভালো করে। আমরা এখানে দেখছি খদ্দরের মানে শাড়ি করেছেন, তারপরে জামা করেছেন, পাঞ্জাবি করেছেন, ব্যাগও বানাচ্ছেন, এত ধরনের আইটেম কেন? সব চাহিদা আছে করেছে এবং সব আনন্দ পায় করে খুশি হয়, এই জন্য। অনেক ধন্যবাদ আপনাকে। এবং খুবই আসলে রঙিন এবং বর্ণিল, একেবারে রং বেরঙের কাপড় এবং যত দিন যাচ্ছে ততই আসলে চাহিদা বাড়ছে, যে কারণেই কিন্তু আসলে খাদির বিছানার চাদর, এমনিতে পরবার যে কাপড় সেগুলো, তার পাশাপাশি কিন্তু আসলে বিভিন্ন ধরনের ব্যাগ এবং নানা ধরনের জিনিসপত্র, তৈজসপত্র রাখবার যে জায়গা সেটি, এবং সেই সাথে সোফার যে কুশন সেটি, এরকম আসলে বিভিন্ন ধরনের জিনিস কিন্তু আমরা আসলে এই দোকানগুলোতে দেখতে পাচ্ছি। এটি হচ্ছে আরেকটি
একটি পুরনো দোকান খাদি ভবন, এবং তারাও কিন্তু 50 বছর ধরে এই দোকানটি আসলে আছে তাদের ঠিক একই জায়গায়। তাদের আরেকটি শাখার দোকানও রয়েছে এবং তারা এক দামে আসলে বিক্রি করেন। এবং এখানে কুমিল্লায় আসলে এটিও বেশ প্রসিদ্ধ একটি দোকান। আমরা আসলে এখানে যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলতে চাই। আসলে এখানে কেমন বিক্রি হয়, আর আপনারা বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করছেন, ব্যাগ দেখছি, রুমাল দেখছি, এত আইটেম কি কারণে রাখেন? এটা আপনাদের কাস্টমার চাহিদা অনুসারে রাখতে হবে, কাস্টমার চায় সেই হিসেবে আমরা রাখতেছি। আপনাদের কি মানে কখনো এরকম হয়েছে যে খাদি কাপড় খুব ভালো বিক্রি হচ্ছে না কোনো একটা সময়, মানে কখনো লসে পড়েছেন নাকি সবসময় খুব লাভে থাকে? না, লাভ লস সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে খাদি জিনিসটা মানুষের চাহিদা বেশি, এটা পড়তে সবচেয়ে বেশি আরাম, যার কারণে এইটা মানুষে কিনে পড়ে। ধন্যবাদ আপনাকে। এবং অনেকটাই কিন্তু সহজলভ্য এবং মানে দামের দিক থেকেও বলা যায় যে খুব বেশি দামি নয়, যে কারণে মানে সুলভ মূল্যে পাওয়া যায় এই খাদি, যে কারণে আসলে এখানকার মানুষ যারা রয়েছেন তারা আসলে এই খাদি কাপড়টি আসলে অনেক বেশি পছন্দ করেন। যারা অন্যান্য শহর থেকে আসলে কুমিল্লায় বেড়াতে আসেন তারাও আসলে খাদির কাপড়টি নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এক হচ্ছে কুমিল্লার রসমালাই, সেই মাতৃভাণ্ডারের রসমালাই, আর আরেক হচ্ছে খাদি। এই দুই নামে আসলে কুমিল্লাকে মানুষ অনেক বেশি চেনে এবং কুমিল্লার অন্য রকমের একটি কিন্তু ঐতিহ্য এই খাদি কাপড়গুলো। আমরা আসলে কয়েকটি কাপড় আপনাদেরকে দেখাতে চাই যে কেমন আসলে বিভিন্ন ধরনের রঙের আসলে যে কাপড় রয়েছে সেগুলো আসলে একটু দেখাতে চাই এবং যারা রয়েছেন তাদের সাথেও আসলে একটু কথা বলতে চাই যে আসলে পার্থক্যটা কি, এই মানে খাদি কাপড় কি সবগুলো একই রকম নাকি একটা আসলে এক রকমের খাদি, মানে কাপড়ের মধ্যে কোনো ধরনের তারতম্য আছে কিনা? আমরা যেটি দেখেছি ঠিক এখান থেকে কিছুটা দূরে কান্দিরপাড়ের মোড়ে সেখানেও কতগুলো দোকান রয়েছে, তারা খুব কম টাকায় আসলে খাদি কাপড়টা বিক্রি করে ফেলে। কিন্তু মানে আপনাদের এখানের কি কোয়ালিটি বেশি ভালো, মানে খাদি কাপড়ের মধ্যে যে কোয়ালিটি গুণগত মান সেটির কোনো কম বেশি আছে? আপনার কাছে একটু জানতে চাই যে মানে কম বেশি আছে কিনা? কম বেশি আছে, কোয়ালিটির উপরে নির্ভর করে সবকিছু বেচা কিনা, এটা মালেরও কোয়ালিটি আছে। আচ্ছা, সেটা কিরকম, মানে কোয়ালিটির মানে পার্থক্যটা কিরকম? সুতার উপরে 100 গ্রেড সুতা, 80 গ্রেড সুতা, 90 গ্রেড সুতা, সুতার উপরে হলো কোয়ালিটিটা। আচ্ছা, মানে সুতার উপরেই আসলে এই কোয়ালিটিটা আসলে নির্ভর করে, ভালো মন্দ নির্ভর করে। সেই সাথে ব্লকের একটি ব্যাপার আছে, কোনোটির ব্লক আসলে দ্রুত উঠে যায়, কোনোটি আসলে দীর্ঘদিন থাকে। যারা আসলে পুরনো দোকান রয়েছে এখানকার, সেখানকার কাপড়গুলো ভালো এবং সেটি তারা দাবি করেন এখন। এবং এখানকার যে এলাকাবাসী রয়েছেন তারাও করেন যে আসলে যে পুরনো যে দোকানগুলো রয়েছে তারা তাদের ঐতিহ্য ধরে রাখবার জন্য আসলে সবচাইতে ভালো মানের কাপড়টি দেবার চেষ্টা করেন। এর উপরে যে প্রিন্ট বা ব্লক যেটিই থাকুক না কেন সেটিও কিন্তু একদম সেরাটাই আসলে তারা দেবার চেষ্টা করেন। এবং আমি আসলে দেখেছি এখন যেটা দেখছেন এটা হচ্ছে একেবারে ছোট বাচ্চাদের আসলে কাপড়। সেই কাপড়গুলো আসলে ছোট বাচ্চাদের জন্যও খুব উপযোগী, কারণ কাপড়গুলো আসলে খুবই আরামদায়ক, গরমের সময়ে পরে আরাম। এবং শুধুমাত্র গরম নয়, শীতের সময়ও আমরা দেখেছি যে সুতি আসলে বাঙালির যে ঐতিহ্য সেই সুতি। অন্তরা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে আমরা আবারও চলে যাচ্ছি গণভবনে, সেখানে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রাখছেন। উনি ব্যবস্থা করে দিলেন, টিকিটের ব্যবস্থা করে দিলেন, ওখানে থাকার জন্য ব্যবস্থা করে দিলেন। আমি সেখানে গেলাম। তো 80 সালে যে দেখলাম যে আমাদের এমন অবস্থা যে আওয়ামী লীগের নেতাকর্মীরা নিচে নামতে পারে না, ব্রিক লেনে যেতে পারে না, নাম নিতে পারে না, এরকম একটা অবস্থা ছিল। তাদের ছুরি নিয়ে মারতে আসতো, কারণ 71-এর অনেক রাজাকার পরিবারই তখন চলে গিয়েছিল লন্ডনে, যারা ওখানে যেই ছিল এবং তারা সেখানে। আর তাছাড়া জিয়াউর রহমান ক্ষমতায়, জিয়াউর রহমানের ওরকম একটা নির্দেশ ছিল। এমনকি রেহানার পাসপোর্টটা জিয়াউর রহমান রিনিউ করতে দেয়নি, যার জন্য অ্যাসালাম নিয়ে তখন ব্রিটিশ গভর্নমেন্ট অ্যাসালাম দিলেও পরে সিটিজেনশিপও দিয়ে দিল, তার পাসপোর্টটাও রিনিউ করতে দেয়নি জিয়া। আর তার নির্দেশই ছিল যে আমরা যেন দেশে আসতে না পারি। 80 সালে ওখানে যে আমি মোটামুটিভাবে আমাদের সংগঠন, ওখানে ছাত্রলীগ, বিশেষ করে যুবলীগ সংগঠন গড়ে তুলি, মহিলা আওয়ামী লীগ সংগঠন গড়ে তুলি। আওয়ামী লীগকে গড়ে তোলার জন্য প্রায় ইংল্যান্ডের বিভিন্ন জায়গায় আমরা ঘুরে ঘুরে যাই। তখন সকলেরই আর্থিক অসঙ্গতি ছিল, আমাদের অনেক কষ্ট করেই যেতে হতো, সেই ট্রেনে চড়ে, বাসে চড়ে,
সমস্ত ইংল্যান্ডে, সে ওল্ডহ্যাম, ম্যানচেস্টার, ব্র্যাডফোর্ড থেকে শুরু করে লুটন, এরকম বিভিন্ন জায়গায়, বার্মিংহাম, আমরা সব জায়গায় ঘুরে 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 সংগঠনটা, প্রবাসী বাঙালিদের নিয়ে সংগঠনটা গড়ে তুলি, লন্ডনেও গড়ে তুলি এবং বেশ একটা শক্তিশালী সংগঠন হয়। সেখানে নোবেল লরেট শন ম্যাকব্রাইড, যিনি আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, এবং স্যার টমাস উইলিয়ামস, তাদের সঙ্গে রেহানা আমার জনমত সৃষ্টি করবার জন্য যেখানে। নিউজ 24 সংবাদের সময় হলো আরও একটি বিরতির। ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি নির্বাচিত হয়েছেন তৈরি পোশাক ব্যবসায়ী শফিউল ইসলাম মহিউদ্দিন। তার সঙ্গে শেখ ফজলে ফাহিম জ্যেষ্ঠ সহসভাপতি এবং মোন্তাকিম আশরাফ সহসভাপতি নির্বাচিত হয়েছেন। নির্বাচিত পরিচালকদের প্রথম বৈঠকের পর সভাপতি, প্রথম সহসভাপতি ও সহসভাপতির নাম ঘোষণা করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় ফেডারেশন ভবনে নির্বাচিত পরিচালকদের প্রথম সভায় এই তিনজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন বলে জানায় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আলী আশরাফ। সহসভাপতি পদে 8 জন প্রার্থী থাকলেও তারা প্রার্থিতা প্রত্যাহার করে মোন্তাকিম আশরাফকে সমর্থন দেন বলেও জানান তিনি। গোপালগঞ্জ চেম্বারের প্রতিনিধি শেখ ফজলে ফাহিম আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের ছেলে, আর বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের প্রতিনিধি মোন্তাকিম আশরাফ সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী আশরাফের ছেলে। এদিকে নবনির্বাচিত এফবিসিসিআই সভাপতি দলমত নির্বিশেষে সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। এবারে নিউজ 24 স্পোর্টস। ত্রিদেশীয় সিরিজে নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। আজ বিকেল 3:45 ডাবলিনে শুরু হবে দুদলের ম্যাচ। নিষেধাজ্ঞা কাটিয়ে ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা ফিরছেন স্কোয়াডে। সেক্ষেত্রে টিম কন্ডিশনে কিছুটা রদবদল হতে পারে। নাজমুস সাকিবের ম্যাচ প্রিভিউ। আয়ারল্যান্ডে ট্রাই নেশন সিরিজের জার্নিটা বৃষ্টির কবলে শুরু হয় টাইগারদের। প্রথম ম্যাচ ঝিরিঝিরি বৃষ্টিতেই হজম, তাই পয়েন্ট ভাগাভাগি আইরিশদের সঙ্গে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়াটাই খুব জরুরি মুশফিক সাকিবদের জন্য। র্যাঙ্কিংয়ের একটা ব্যাপার সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত লেগে আছে কপালের ভাঁজে। আয়ারল্যান্ডে সবুজে ঘেরা উইকেটে টাইগাররা প্রথম ম্যাচে পরীক্ষায় পড়েছিল শুরুতে। তবুও সময়ের সাথে তামিম রিয়াদের ব্যাটে বোঝা গেছে কঠিনটাও সিদ্ধ হস্তে চেখে নিতে পারে সবাই। ক্যাপ্টেন আশার প্রদীপ মাশরাফি বিন মুর্তজা নিউজিল্যান্ড ম্যাচেই ফিরছেন স্কোয়াডে। নড়াইল এক্সপ্রেস থাকা মানেই বাড়তি বুস্ট আপ দলের জন্য। মোসাদ্দেককে বসিয়ে কি 4 পেসার খেলাবে বাংলাদেশ, নাকি রুবেলকে থাকতে হবে সাইড বেঞ্চে, সেটা টসের আগেই হয়তো ঠিক করবে টাইগার ম্যানেজমেন্ট। বাংলাদেশ 3 ডিপার্টমেন্টে কাজে লাগাতে চায় সেরাটা। প্রথম ম্যাচের পর 4 দিনের বিশ্রামটাও কাজে দিয়েছে অনেক। বাট তারপরও আমাদের আর্লি উইকেট পড়ার পরে তামিম এবং রিয়াদ যেভাবে ব্যাটিং করেছে, তারা তাদের যে এক্সপিরিয়েন্স হয়েছে সেটাই শো করেছে এবং এটাই বাস্তবতা। কারণ আপনার এইসব কন্ডিশনে হয়তো বা আর্লি 2-3 উইকেট পড়ে যেতে পারে, কামব্যাক করাটা ভেরি ইম্পর্টেন্ট। সো আমরা এক্সপেক্ট করছি এখনও পর্যন্ত যে ওই ধরনের উইকেটই হবে। বাট উইকেটে সেট হতে পারলে এইসব উইকেটে যেটা হয় যে 270 থেকে 300 রান সবসময় সম্ভব। নিয়মিত বেশ কিছু ক্রিকেটার ছাড়াই ট্রাই নেশন খেলছে নিউজিল্যান্ড। লাথাম, রস টেইলর, মুনরো, রংকিরাই ব্ল্যাক ক্যাপদের ভরসার জায়গা।
ডাবলিনের ক্লন্টার্ফ ক্রিকেট গ্রাউন্ডে হবে বাংলাদেশ নিউজিল্যান্ড লড়াই। নাজমুস সাকিব, নিউজ 24। নিউজ 24 সংবাদ ছিল এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী আয়োজন উই লাভ স্পোর্টস দেখার আমন্ত্রণ রইল।